স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। তাকে বরণ করতে প্রস্তুত লন্ডন। বিমানবন্দরে দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। মঙ্গলবার রাতে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন তিনি। নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রার আগে দেশবাসীর কাছে দোয়া চান। তাকে বিদায় জানাতে দিনভর বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল ছিল বাসভবন থেকে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত। এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া অনিবার্য। তিনি কার্যকর চিকিৎসা শেষে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। দর্শক, সেখানকার খবরাখবর জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক MA কাইয়ুম। আমরা কথা বলবো তার সাথে। কাইয়ুম, আপনি তো বিমানবন্দরে আছেন, সেখানে তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা ভিড় করেছেন কিনা এবং তারা কি বলছেন বেগম জিয়া সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য এসেছেন শত শত নেতাকর্মীর মধ্যে আমি কয়েকজন সিনিয়র নেতাকর্মীর সাথে কথা বলবো, জানবো তারা কেন এসেছেন। আমি কথা বলবো যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি মুজিবুর রহমান ভাইয়ের সাথে। কেন এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমরা আসছি আজকে, আপনারা জানেন এই লন্ডনের মধ্যে এই -1-এর মধ্যে শত শত নেতাকর্মীরা এয়ারপোর্ট আসছে এটার জন্য, যাহাতে আমাদের যে একটা মায়া মহব্বত, উনি এতদিন পরে আসতেছেন যুক্তরাজ্যতে, প্রায় 7 বছর পরে আমরা ওনাকে দেখবো, এটার আমরা খুশি। থ্যাংক ইউ মুজিব ভাই, থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই, আপনি কেন এসেছেন? ধন্যবাদ ডিবি নিউজকে কভার করার জন্য। আমরা জানেন যে ম্যাডামের প্রতি আমাদের ভালোবাসায় আমরা সিক্ত হয়ে আজকে হিথ্রো এয়ারপোর্ট বিমানবন্দরে, যদিও বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডার মধ্যেও -1 চলতেছে, তারপর আমরা হিথ্রো এয়ারপোর্টে আমরা সমবেত হয়েছি ওনার ভালোবাসায় ওনাকে স্বাগত জানাতে। যদিও উনি ইমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে যাবে, উপরে নির্দেশনা ছিল যে আমরা যেন জড়ো না হই, কিন্তু মানুষের ভালোবাসা বুঝেন ইতিহাসের সাক্ষী হতে যে ম্যাডাম এই এয়ারপোর্টের এই ভিআইপি গেট দিয়ে উনি বেরিয়ে যাবে অ্যাম্বুলেন্সে করে, যদি আমাদের সাথে দেখা হবে না। তারপর আমরা অনেক শান্তি অনুভব করতেছি যে ম্যাডাম আমাদের মাঝে 8 বছর পরে আসতেছেন এবং উনি সুস্থভাবে ফিরে যাবেন বাংলাদেশে, এই প্রত্যাশা ব্যক্ত। ধন্যবাদ। আপনি কেন এসেছেন ভাই? ধন্যবাদ। আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মী হিসাবে আমাদের আবেগের জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আমরা এখানে এসেছি। যদিও যুক্তরাজ্য বিএনপি থেকে আমাদেরকে বারণ করা হয়েছিল, তারপর আমরা এই -1-এর মধ্যে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দূর থেকে হলো আমরা ওয়েলকাম জানানোর জন্য। আপনারা জানেন আমরা অনেক বাধা বিপত্তি পরেও এই রাত 12:45 পর থেকে আমরা এখানে আমার এক নেত্রীকে এক নজর দেখার জন্য আমরা এখানে এসেছি। থ্যাংক ইউ। আপনি কেন এসেছেন ভাই? আমি এসেছি আসলে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে নেত্রী গণতন্ত্রের জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন, দেশের বাহিরে যাননি, শুধু বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার জন্য সেই নেত্রীকে একবার এক নজর দেখার জন্য হয়তোবা দেখতে পারি, কিন্তু আমরা দীর্ঘ 7 বছর পর আমরা আবার আসলাম দেশনেত্রীকে একবার দেখার জন্য, একবার নিজের চোখে দেখার জন্য, আমরা যেন দেশনেত্রীকে দেখি আমরা আমাদের আনন্দটা প্রকাশ করার জন্য। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে আমরা দীর্ঘ 7 বছর পর দেখবো এবং তার শারীরিক অবস্থা যে অবস্থা ছিল আল্লাহ তার থেকে উদ্ধার করেছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফ্যামিলির সাথে দেখা হওয়ার জন্য আমরা মুরব্বী, আপনি এত -ডিগ্রি, আপনি কেন এসেছেন আজকে? আমি এসেছি আমার নেত্রী মা খালেদা জিয়াকে ওয়েলকাম করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কেন আসছেন? আমি এখানে এসেছি আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য। তাকে আমি 10 বছর যাবত দেখি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি শুনলেন যুক্তরাজ্য বিএনপির বাধা সত্ত্বেও শত শত নেতাকর্মীরা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন আর ঘন্টা খানেক পরেই ভিআইপি টার্মিনাল দিয়ে বের হবেন। এরপরে তাকে তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং তার নাতনি জাইমা রহমান সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিকে নিয়ে যাবেন। পরবর্তীতে আমি আপনাদের নতুন আপডেট নিয়ে আসব। নিশ্চয়ই কাইয়ুম, আমরা দেখতে পাচ্ছিলাম বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, এই তীব্র শীতের মধ্যে তারা জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে। বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের ১০ বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। গেল ৫ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। আমাদের অ্যাপিল যেভাবে আমরা করেছি, এর মধ্যে কোনো রকম কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া অন্য কাউকে কনভিক্ট করার মতো। বর্তমান যে আদালত আছে আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, ঠিক সেই সময়ে ভারত তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, গত বছরের ৫ই আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এখন দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত আনার তৎপরতা শুরু হয়। ফেরত চেয়ে দিল্লিকে চিঠিও দেওয়া হয়, তবে সেই চিঠির জবাব দেয়নি ভারত। এদিকে নানা অপরাধের অভিযোগে মঙ্গলবার শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা এবং গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত ৪ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যদিনের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠরা জড়িত আছেন বলে অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরাপরাধ সদস্যদের মুক্তি এবং চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ এবং পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি দিতে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে শাহবাগ অবস্থান নেন তারা। পরে সেখান থেকে ৩ সমন্বয় সহ মোট ৯ সদস্যের প্রতিনিধি স্মারকলিপি দিতে যমুনায় যান। সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন অংশ নিয়েছেন আজকের সমাবেশে। সেখানে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই ২০০৯ সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। তাতে পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনভাবে যাতে বিচার করতে পারে। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল বাধা পেয়ে শাহবাগে অবস্থান নিয়েছে। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। অপু, যারা জড়ো হয়েছেন, যারা ভুক্তভোগী আছেন, তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে কিছুক্ষণ আগে ৩ জন ছাত্র সমন্বয়ক সহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার উদ্দেশ্যে তারা গিয়েছেন। তারা যখন সেখানে তাদের স্মারকলিপিগুলো পেশ করবেন, দাবি দাওয়াগুলো জানাবেন, তার পরবর্তীতে তারা শাহবাগে ফিরে আসবেন। ততক্ষণ পর্যন্ত বিডিআর ২০০৯ সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়, সেই হত্যাকাণ্ডের পরিবার স্বজন এবং ভুক্তভোগীরা কিন্তু এখানে রয়েছেন, তারা এখানে অবস্থান করবেন। আমরা কয়েকজন সদস্যের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি আমাদেরকে জানাবেন যে আপনাদের কি কি দাবি দাওয়াগুলো রয়েছে এবং যমুনা থেকে ফিরে আসার পর আপনাদের কর্মসূচি কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা তো জানি না যে যমুনা থেকে কি ডিসিশন হবে, তবে আমরা এখানে আসছি
আমরা সারা বাংলাদেশের 64টা জেলা থেকে সকলে এই ছাত্র সমন্বয়কারী যে আছেন মাহিন সাহেব, এই মাহিন ভাইয়ের আহ্বানে আমরা সবাই 64টা জেলা থেকে একত্রিত হয়েছি সেই লক্ষ্যে। 1 নম্বর হলো আগামীকাল আমাদের যে যারা জেলবন্দি বিডিআর সদস্য আছেন এদের হলো আগামীকাল কোর্ট আছে। আমরা চাচ্ছি যে যারা আছেন তাদেরকে যাতে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। যেহেতু একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, তা স্বাধীন তদন্ত কমিশন যখন হয় তখন আগের বিচারটা স্বভাবত কারণেই বিতর্কিত বিচার, সেই বিচারটা যদি ওদেরকে রাইখেই বিচার করে তাহলে তো সঠিক বিচার হবে না। আর 2 নম্বর হইল যে যেখানে 2টা মামলা বলতেছে, একটা হলো এই হত্যা মামলা আর একটা হলো বিস্ফোরক মামলা, কিন্তু তার আড়ালে ঢাকা সহ আপনারা জানেন যে সারা বাংলাদেশে ব্যাটালিয়ন এবং সেক্টর সদরে যে সমস্ত বিডিআর সদস্য থেকে আপনার বিদ্রোহ নামক একটা ট্যাগ দিয়ে বিচার করেছে স্বৈরাচার শেখ হাসিনা, যে আমাদের যে আইনটা ছিল সেই আইনটাকে তারা পরিবর্তন করে তারপরে আমাদেরকে ঘটনা ঘটার পর পরিবর্তন করে সেই বিচারটা করেছে। তো স্বভাবত কারণে সেই বিচারটা অবৈধ। তা আমরা চাচ্ছি যে এই প্রধান উপদেষ্টা অর্থাৎ নির্বাহী আদেশে যাতে এই বাহিরের যে ইয়াগুলি আছে, যে আমরা যারা চাকরিচ্যুত হয়েছি, তো এটা যাতে সেই নির্বাহী আদেশে আমাদেরকে পুনর্বল করা হয়। এই 2টা দাবি নিয়ে আমরা সম্ভবত এখানে সবাই একত্রিত হয়েছি। ধন্যবাদ। তারা যেটি বলছিলেন যে তারা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে পূর্ণ বহাল করা হোক এবং যারা অন্যায়ভাবে বন্দী রয়েছেন তাদের মুক্তি দেওয়া সহ কয়েক দফা দাবি নিয়ে যখন যমুনা থেকে ছাত্র প্রতিনিধি সহ তাদের যে 9 সদস্যের একটি টিম সেটি ফিরে আসার পরে তারা বাকি সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন, তখন আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারব। দিশা, রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে। যে কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় অবস্থান না করে খোলা মাঠ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে 5ই আগস্টের পরে পুলিশের মনোবল ভেঙে পড়ায় রাজধানীতে ছিনতাই বেড়েছে বলেও স্বীকার করেন তিনি। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ইদানিং বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব, যে কারণে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠে সভা বেছে নেওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়াও পুলিশের মনোবল ফেরাতে সকল অফিসারের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন জানিয়ে তিনি জানান 40,000 কর্মীকে পরিবর্তন করা সম্ভব নয়। পুলিশ নিষ্ক্রিয় থাকলে ঢাকাবাসী বোঝে কি অসহায় অবস্থা হয়। এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিবিকেও আমি এই কাজে লিপ্ত করেছি। 1 সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। 7 দিন ধরে সারা দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। সকালে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, গণবিপ্লব যদি আইনগত এবং সাংবিধানিক ভিত্তি না পায় তাহলে শহীদ এবং আহত প্রত্যেকেই নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বলে জানান তিনি। বিশ্বের 125টি নগরীর মধ্যে বায়ু দূষণের দ্বিতীয় অবস্থানে ঢাকা। সকাল 12টায় আইকিউ এয়ার মান সূচকে ঢাকার বায়ুর মান 207। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আজ বিশ্বে বায়ু দূষণে 210 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট। অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চল। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা, হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। শীতের লেগে বাতাসের লেগে বইতে পারি না, দোকানে কোনো কাস্টমার নাই, আরে বিপদে ভর্তি মরিয়া দাম দিয়ে। আমরা পুলিশ লাইনে কাজ করি, ফেডের দেয়, কি করব? পোলা পয়েন্ট টোলা পয়েন্ট এগুলি তো খাওয়ার লাগে, কি করব? না খাই তো কাজ করতে হইব, এই জন্য আমি রোডে বাইরে রয়েছি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু বয়স্করা। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ভোর থেকে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে শীত। নীলফামারীতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত ২ দিনের তুলনায় বেড়েছে ঠান্ডা। শীতের কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় নিম্ন আয়ের মানুষ। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনের তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। জানুয়ারি জুড়েই শীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশে গরুর মাংসের দাম ব্রাজিলের তুলনায় ১০০ গুণ বেশি। ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এই তথ্য জানিয়ে বলেছেন, বাংলাদেশের যে গরুর মাংসের দাম $5 তা দেশে পাওয়া যায় 5 সেন্টে। তবে সনদের জটিলতায় ব্রাজিলের গরুর মাংস যেমন বাংলাদেশে আসতে পারছে না, তেমনি একই কারণে বাংলাদেশের ওষুধও ব্রাজিলের বাজারে ঢুকতে পারছে না। উভয় দেশকেই এই সনদের গ্রহণযোগ্যতার বিষয়টির সুরাহা করতে হবে। ব্রাজিল বাংলাদেশে বিনিয়োগ অংশীদার খুঁজছে। প্রয়োজনে ব্রাজিল বাংলাদেশে পশু সম্পদ খাতে স্থানীয়ভাবে যৌথ উৎপাদন করবে বলেও জানান তিনি। ল্যাটিন আমেরিকার প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে 15 থেকে 18 জুন সাও পাওলোতে। রাজধানীর একটি হোটেলে এই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ এমনটা জানান রাষ্ট্রদূত। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। জানাবো খেলার খবর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আজ বৈঠকে বসবে নির্বাচক প্যানেল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিবেচনায় থাকবেন তামিম ইকবাল। তামিমের খেলা না খেলা নিয়ে তার সঙ্গে আলোচনা করবে নির্বাচক প্যানেল। টি-20 থেকে অবসর নিয়েছেন, শেষ টেস্ট খেলতে চেয়েও সুযোগ পাননি। ফলে লাল বলেও সাকিবের ক্যারিয়ার নিয়ে নেই আশা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়তে চেয়েছিলেন ওয়ানডে, তবে সেখানেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এসব ইস্যুর সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আজ মিটিং করবে নির্বাচক প্যানেল। এদিকে কদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন চলছে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল। তবে প্রথম থেকেই তামিমকে দলে পাওয়া নিয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে বিসিবিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কি না সেই বিষয়ে তার সঙ্গে কথা বলে সিলেটে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচক প্যানেল। বিপিএলে আজ বিরতি, কাল থেকে আবার সিলেটেই মাঠে গড়াবে খেলা। তবে সিলেটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আজ বৈঠকে বসবে নির্বাচক প্যানেল। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাহরিয়ার, নির্বাচক প্যানেলের মিটিং নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। দিশা, যে হোটেলে নির্বাচকরা মিটিং করেছে আমি ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই হোটেল, এবং আমার যেটুকু জানতে পেরেছি যে যেটা মিটিং কিন্তু প্রায় শেষ, এখন শেষের পর্যায়ে বলে, বাট এখনও গণমাধ্যমের সাথে কেউ কথা বলবেন কি না সেই বিষয়ে এখনও কোনো কিছুই জানা যায়নি। আর এবার যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কিন্তু নির্বাচকরা মিটিংয়ে বসেছেন, এবং আমরা সবচেয়ে যেটা জানতে পেরেছি সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় তারকা, তার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে এবং সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবং এখন যে মিটিংটা হচ্ছে নির্বাচকদের, সেখানে সেই নির্বাচকের মিটিংয়ে কিন্তু তামিম ইকবাল আছেন। সো বোঝাই যাচ্ছে যে সাকিবের সেখানে খেলার সম্ভাবনা কতটুকু, একেবারে নেই বললেই চলে। তবে তামিম কিন্তু বলা হয়েছিল যে তামিম বিবেচনায় থাকবে, কিন্তু তামিম বিবেচনায় থাকলেও তার খেলা নিয়েও কিন্তু এখনও শঙ্কা আছে, কারণ তামিম এখনও হয়তো বা তাদের সিদ্ধান্ত পুরোপুরি খোলাসা করেনি যে আসলে কি। তবে ধরে নেওয়া যাচ্ছে সাকিব তামিম হয়তো বা কেউ থাকবেন না। আর শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে যেটা বলা হচ্ছিল যে শান্তই হয়তো বা ক্যাপ্টেন্স থাকবে, সেই সাথে সিনিয়রদের মধ্যে মাহমুদুল্লাহ এবং মুশফিক এই দুই ক্রিকেটার থাকবেন। বাট সাকিবের খেলার সম্ভাবনা একেবারেই নেই। তো বোঝাই যাচ্ছে যে সাকিব যেহেতু শেষ টেস্ট খেলার কথা ছিল মিরপুরে, সেটা খেলতে পারেননি, টি-20 থেকে আগেই অবসর নিয়েছেন। সো ওয়ানডেতে
শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার একটা সুযোগ ছিল এবং সেটাও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়ে গেছে। তো বলা যায় এইটুকু মনে হচ্ছে যে সাকিবের ক্যারিয়ার তাহলে কিন্তু এখানেই ইতি ঘটতে যাচ্ছে, যে আর কোনো সুযোগ থাকছে না সাকিবের হয়তোবা বাংলাদেশের জার্সিতে মাঠে নামার। দিশা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে নিয়েছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। সারা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানালেন, দেশে চালের কোনো অভাব নেই, মজুতের জন্যই দাম বাড়ছে। সকালে রাজধানীর বেগুনবাড়িতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা এই কথা জানান। রাজধানীর একাধিক থানায় করা হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। পটুয়াখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম। সকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। মংলায় হরিণের মাংস সহ 6 চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে 11 কেজি অবৈধ হরিণের মাংস সহ তাদেরকে আটক করা হয়। জব্দ হওয়া হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাঁদপাই ও ঢাংমারি ফরেস্ট অফিসে তাদের হস্তান্তর করা হয়। পঞ্চগড়ে প্রায় 25 লাখ টাকা মূল্যের কোষ্টি পাথর সহ একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, মিরগড় বিওপি সীমান্ত এলাকা থেকে কোষ্টি পাথরটি উদ্ধার করা হয়। এদিকে বাসে অভিযান চালিয়ে প্রায় 55 লাখ টাকার নিষিদ্ধ মাদক কোকেন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা জুড়ে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 49 জন, যাদের মধ্যে 5 শিশুও রয়েছে। আহত হয়েছে অর্ধশত ফিলিস্তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এদিন উপত্যকাটির উত্তর এবং দক্ষিণ ও মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং আবাসিক ভবনগুলোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো।